ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ওপর রেগে যাচ্ছ এতদিন দেরি করে গল্প শোনাচ্ছি বলে। যাক, রাগ করো না। আজ সিন্দাবাদের তৃতীয় ও চতুর্থ দুটো সমুদ্রযাত্রার গল্প একসাথে শোনাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। পরের দিন ঠিক সময়ে মুটে সিন্দাবাদ এসে হাজির হলো। রোজকার মতো ভোজ ঘরে খাওয়া দাওয়া সেরে নাবিক সিন্দাবাদ তার তৃতীয় সমুদ্রযাত্রার গল্প বলতে শুরু করলেন। সমুদ্রের টানেই তৃতীয়বার যাত্রা করলাম। এইবার সঙ্গে নিলাম আরবের মূল্যবান আতর আর বোগদাদের শৌখিন কিছু জিনিসপত্র। এইসব নিয়ে হাজির হলাম বালাসোরা বন্দরে। ওখানে এসে কয়েকজন চেনা নাবিকের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ ভালোই হলো। সবাই মজা করে একটা বড় জাহাজে চললাম। অনেক বন্দরে বন্দরে এসে জাহাজটা থামল। আমরা সবাই বেশি দামে জিনিসপত্র বিক্রি করে বেশ লাভও করলাম। আমাদের এই জাহাজ ডুবলো না, কিন্তু এসে থামলো একটা অচেনা দ্বীপে। ক্যাপ্টেন তো চিৎকার করে সবাইকে বলতে লাগলেন, আমরা বাঁদর দ্বীপে এসেছি, সবাই খুব সাবধান, এখানকার বাঁদররা খুব দুষ্টু, এই জাহাজ তছনছ করে দেবে। ক্যাপ্টেন জাহাজ ঘোরাতে গিয়েও পারলেন না, বাধ্য হয়ে বাঁদর দ্বীপেই থাকতে হলো। যাই আর কোথায়, একদল বাঁদর এসে জাহাজটা ঘিরে ফেলল। তারপর সবাইকে মুখ ভেঙে জাহাজের সব জিনিসপত্র তছনছ করতে লাগলো। যেমন ওদের বিভৎস চেহারা, তেমনি বিকট চেঁচামেচি। একসময় ওরা নেমে গেল। আমরা আর কি করি, দ্বীপের মধ্যেই ঘুরে বেড়াতে লাগলাম। গাছের ফলমূল খেয়ে, ঝর্নার জল খেয়ে কোনো মতে খিদে মেটালাম। যে যার মতো গাছের ছায়া শুয়ে বিশ্রাম করতে লাগলাম। হঠাৎ আমাদের চোখে পড়ল বিশাল এক প্রাসাদ। আমরা সবাই মিলে বাড়ির ভেতরটায় ঢুকলাম। কোনো লোকজনের চিহ্ন নেই। বাড়ির ভেতর একটা মস্ত বড় উঠোন, চারিদিকে বড় বড় হাঁড়িকুড়ি, একপাশে একটা বিরাট উনুন, তাতে গনগনে আগুন, পাশেই মাংস পোড়াবার ধারালো লোহার শিক। চারিদিকে অজস্র মানুষের হাড়গোড় ছড়ানো। পচা মাংসের দুর্গন্ধে আমাদের গা গুলাতে লাগলো। এদিকে সন্ধে নেমে এলো, ভয়ে আমাদের গা ছমছম করতে লাগলো। এমন সময় এক বিকট গন্ধ। সিঁড়ি বেয়ে একটা কদাকার দৈত্য নেমে এলো। ওকে দেখেই তো আমাদের ভয়ে প্রায় জ্বর এসে গেল। সে কি চেহারা! তিনখানা চোখ, কপালের ওপরের চোখটা থেকে ঘন আগুন বেরোচ্ছে। দৈত্যটা ক্যাপ্টেনকে দুহাতে তুলে সেই ধারালো লোহার শিকে গেঁথে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলল। ক্যাপ্টেনের গোটা দেহটা খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ল। ভোর হতে দুমদাম শব্দ করে সিঁড়ি বেয়ে চলে গেল। ভোর হতেই আমরা দৈত্যপুরী ছেড়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় বা যাব? সেই রাত্রেই ফিরতে হলো সেই দৈত্যপুরীতে। সেদিনও রাতে দৈত্যটা সিঁড়ি বেয়ে নেমে এসে আমাদের এক নাবিককে পুড়িয়ে খেয়ে নিল। এদিকে দৈত্যের কাণ্ড দেখে তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। এইবার কার পালা কে জানে। আমরা নিজেদের মধ্যে বলাবলি করলাম, যেমন করে হোক দৈত্যটাকে মেরে ফেলতে হবে। দৈত্যটা যেই ঘুমোলো, আমরা সেই লোহার শিকটা আগুনে লাল করে ওর তিনটে চোখে ঢুকিয়ে দিলাম। বিকট চিৎকার করে দৈত্যটা আমাদের দিকে তেড়ে এলো, কিন্তু ও তো চোখে দেখতে পেল না, তাই আমাদের কাউকে ধরতেও পারল না। আমরা সবাই মিলে পালিয়ে এলাম সমুদ্রের তীরে। দেখলাম সমুদ্রের ধারে অনেকগুলো গাছের গুঁড়ি পড়ে রয়েছে। তাই দিয়ে আমরা একটা ভেলা বানালাম, তাতে কিছু ফলমূল নিলাম, তারপরে ওতে চড়ে সমুদ্রের বুকে ভাসতে লাগলাম। ভাবলাম, যাক, এতক্ষণে নিশ্চিন্ত, দৈত্যর হাতে তো আর মরতে হবে না, মরলে সমুদ্রে ডুবেই না হয় মরব। এদিকে দৈত্যটা আমাদের না পেয়ে সঙ্গে আরও দুটো দৈত্যকে নিয়ে সমুদ্রের তীরে ছুটে এলো। বিশাল বিশাল পাথর আমাদের দিকে ছুঁড়ে মারতে লাগলো। আমরা দুজন ছাড়া সকলেই পাথরের ঘায়ে সমুদ্রে ডুবে মরে গেল। আমার তো খুব কষ্ট হতে লাগলো, কেঁদেও ফেললাম, কিন্তু কোনো উপায় তো নেই। ভেলায় ভাসতে 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 একটা দ্বীপে এসে উঠলাম। সেই দ্বীপটা ছিল অজগর সাপের বাসা। চারিদিকে শুধু ফোঁস ফোঁস শব্দ। হঠাৎ দেখি একটা বিরাট অজগর আমার দিকে চেয়ে ধেয়ে আসছে। আমরা দুজনে ছুটতে লাগলাম। সামনেই একটা গাছ ছিল, তাতে আমরা চড়ে বসলাম। এই
কিন্তু আমার সঙ্গীটা উঠতে পারল না। ওকে গিলে ফেললো অজগরটা। এই দৃশ্য দেখে তো আমি আর আমার মধ্যেই নেই। মনে মনে ভাবছি কখন ওর পেটে আমাকে যেতে হবে। ঠাকুরের নাম করে কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন শুকনো ডালপালা এনে রাখলাম। সন্ধে হতেই ওগুলো জ্বালিয়ে দিলাম। আর অজগরটা গাছের সামনে এসে আমাকে গিলতে পারল না। আগুন দেখে ভয়ে সরে গেল। দিনের বেলায় ফলমূল খেয়ে আর রাতে গাছে চড়ে কয়েকটা দিন কাটিয়ে দিলাম। মনের দুঃখে চোখের জল ফেলেই দিন কাটছিল। হঠাৎ একদিন একটা জাহাজ দেখতে পেলাম। জাহাজ দেখে আমার সে কি আনন্দ! অনেক চিৎকার করে ডাকতে লাগলাম। ক্যাপ্টেন শুনতেই পেল না। তখন আমি আমার মাথার পাগড়িটা ওড়াতে লাগলাম। আমার পাগড়ি দেখে জাহাজ থামল। জাহাজে গিয়ে দেখি সবাই আমার পরিচিত। ক্যাপ্টেন আমাকে দেখে চিনতে পারলেন। আর অন্য সব নাবিকরা তো হাঁ হয়ে গেল। ওরা সবাই জানতো আমি মারা গেছি। আমার মুখে দুঃসাহসিক অভিযানের গল্প শুনে সবাই অবাক হয়ে গেল। ক্যাপ্টেন আমাকে আমার সব জিনিসপত্র ফিরিয়ে দিলেন। সেগুলো বিক্রি করে আমার প্রচুর অর্থ লাভ হলো। তারপর আবার আমি আমার জন্মভূমিতে ফিরে এলাম। এতখানি বলে নাবিক সিন্দাবাদ তার তৃতীয় সমুদ্রযাত্রার গল্প বলা শেষ করল। আর মোটে সিন্দাবাদকে আগের মতো পুরস্কার দিয়ে বিদায় দিলেন আর বললেন কাল আসতে। তৃতীয় সমুদ্রযাত্রার পর নাবিক সিন্দাবাদ বেশ কিছুদিন বসে বাড়ি কাটালেন। কিন্তু যে একবার সমুদ্রযাত্রা করে তার পক্ষে কি বাড়িতে বসে থাকা সম্ভব? তাই নাবিক সিন্দাবাদ শৌখিন জিনিসপত্র কিনে আবার চতুর্থ সমুদ্রযাত্রা করলেন। খাওয়া দাওয়া সারার পর নাবিক সিন্দাবাদ মোটে সিন্দাবাদকে তার চতুর্থ সমুদ্রযাত্রার গল্প বলতে শুরু করলেন। জাহাজে চড়ে আমরা ভালোই যাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড়ে সব উল্টে পাল্টে গেল। জাহাজটা ভেঙে পড়ল আর যাত্রীরা যে কোথায় কে ছিটকে পড়ল তার চিহ্নও পাওয়া গেল না। আমরা কয়েকজন প্রাণে বেঁচে গেলাম। আমরা কোনো মতে কাঠ ধরে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে পৌঁছলাম। ক্লান্ত শরীর, খিদে পেয়ে চোঁচো করছে। আমরা যা ফল মূল পেলাম তাই খেলাম। তারপর ওখানেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন একটা লাল বাড়ি আমাদের চোখে পড়ল। আমরা এগিয়ে গেলাম। দেখি কয়েকটা যমদূতের মতো চেহারার মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। হাত পায়ের নখগুলো কি বিশাল বিশাল, দাঁতগুলো মূলোর মতো। ওদের দেখে তো আমাদের হাত পা কাঁপতে লাগলো। লোকগুলো এগিয়ে এসে মুখে কিছু বলল না, ইশারায় আমাদের ওদের সঙ্গে যেতে বলল। কি আর করি, ওদের পিছু পিছু লাল বাড়িটায় ঢুকলাম। একটু পরে ওদের সম্রাটের কাছে আমাদেরকে নিয়ে গেল। ওরে বাবা, সম্রাটের চেহারা তো বিশাল দৈত্যের মতো, কুচকুচে কালো গা। সে আমাদের দিকে তাকিয়ে বসতে বলল। তারপর কত যে খাবার এলো তার কি বলবো। বিরাট বিরাট মাংসর টুকরো আর গ্লাস ভর্তি হলদে রঙের কি একটা শরবত। আমার সাথীরা সবাই পেট ভরে খেলো। আমি কিন্তু একটুও খেলাম না। খাওয়ার পরেই আমার সাথীরা ঘুমে ঢলে পড়ল। শুধু আমিই ঘুমোলাম না। 3 বেলা করে আমাদের মাংস আর হলদে শরবত খেতে দিত। আমার বন্ধুরা তো বেশ মজায় খেতে লাগলো। আমি কিন্তু বনের ফলমূল খেয়েই দিন কাটাতে লাগলাম। যার ফলে আমার সাথীরা সব নাদুস নুদুস হয়ে উঠতে লাগলো। আসলে ওদের সম্রাট মোটাসোটা মানুষের মাংস খেতে খুব পছন্দ করে। তাই প্রথমে ওরা মানুষগুলোকে খাইয়ে দাইয়ে মোটাসোটা করে তারপর খায়। রোগা পটকা মানুষদের ওরা একদম খায় না, ওদের শকুনকে খেতে দেয়। সেদিক দিয়ে আমার লাভই হলো। ওরা আমার প্রতি কোনো নজরই দিল না। দিনে দিনে একটা একটা করে আমাদের সাথীরা কমতে লাগলো। আমি ভাবলাম যেমন করে হোক পালাতে হবে। সুযোগ বুঝে আমি পালালাম। ছুটতে ছুটতে গিয়ে হাজির হলাম আর এক নতুন দেশে। সেখানকার লোকেরা আমার কথা সব বুঝলো। আমার দুঃখ দেখে ওরা আমাকে আশ্রয় দিল। ওদের সুলতানও আমাকে খুব পছন্দ করলেন। সেখানে সবাই উট, গরু, ঘোড়া, গাধা এইসব ব্যবহার করত। কিন্তু তারা ঘোড়ার জিন, লাগাম এগুলো ব্যবহার করতে জানতো না। আমি ওদের সব তৈরি করে দিলাম। তাই দেখে সুলতান আমার উপর খুব খুশি হলেন। আমার সঙ্গে একটি সুন্দরী মেয়ের বিয়েও দিয়ে দিলেন। বেশ সুখে দিনগুলো কাটাচ্ছিলাম। এই দেশে সবচেয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল।
যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ মারা যায় তাহলে আর একজনকেও তার সাথে মরতে হবে। এই কথা শুনে তো আমার প্রচণ্ড ভয় হলো। ভাবলাম যদি আমার বউ মারা যায় তাহলে আমাকেও ওর সাথে জ্যান্ত মরতে হবে। আমার এমনই ভাগ্য, কিছুদিন পরই আমার বউ কঠিন অসুখে মারা গেল। সুলতান বললেন, এই দেশে থাকলে তো এই দেশের নিয়ম মানতে হবে। হলোও তাই। আমার মৃত বউয়ের সঙ্গে আমাকেও একটা বিরাট গর্তে নামিয়ে দেওয়া হলো। সঙ্গে দেয়া হলো 7 দিনের রুটি আর জল। আমি কত কান্নাকাটি করলাম সুলতানের কাছে, কিন্তু আমার অনুরোধ শুনলেনই না। গর্তের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলেন। গর্তের মধ্যে আমার দম আটকে আসতে লাগলো। চারিদিকে সব মরা, পচে গলে একাকার। এদিকে আমার খাবার শেষ। একসময় দেখলাম আর একজন জ্যান্ত বুড়ি ওর মৃত স্বামীর সঙ্গে গর্তে নেমে এলো। আমি বুড়িটাকে মেরে ওর 7 দিনের খাবারগুলো নিয়ে নিলাম। এইভাবে 7টা দিন তো কেটে গেল। হঠাৎ একদিন দেখি একটা বিকট চিৎকার করে একটা বন্য জন্তু এগিয়ে আসছে, পচা গলা মাংসর লোভে। একটা মরা মানুষের 2 হাত তুলে নিয়ে চলে গেল। এই দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই এই গর্ত থেকে বেরোনোর কোনো রাস্তা আছে। আমিও ওই বন্য জন্তুটার পেছন পেছন ছুটতে লাগলাম। অনেক দূর ছুটে গিয়ে দেখতে পেলাম একটা গুহার মুখ, ওখানে বেরোনোর একটা রাস্তা। ব্যাস, আমিও জন্তুটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে সমুদ্রের তীরে গিয়ে পৌঁছলাম। আমার ভাগ্য খুব ভালো ছিল, দেখতে পেলাম একটা জাহাজ। জাহাজটা খুব দূরে ছিল না। চিৎকার করতেই ওরা শুনতে পেল, আমাকে তুলেও নিয়ে গেল। তারপর আবার আমি ফিরে এলাম নিজের বাড়িতে। চতুর্থ সমুদ্রযাত্রার গল্প শেষ করে নাবিক সিন্দাবাদ মুটে সিন্দাবাদকে আবার 100 মোহর দিয়ে বিদায় দিলেন আর বললেন কালকে আসতে। ঠিক আছে, আবার আমরা এক নতুন সমুদ্রযাত্রার গল্প পড়ে শোনাবো। গল্প কেমন লাগলো জানিও কিন্তু। সামনে বইমেলা আসছে, প্রচুর বই কিনে পড়ো। মোবাইল ছেড়ে একটু গল্পের দুনিয়ায় এসো, দেখো ভালোই লাগবে। ঠিক আছে, আজ তাহলে আসি, টাটা।